গাণিতিক সমস্যা চলতড়িৎ সংক্রান্ত। চলতড়িৎ সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো করার আগে ছোট্ট করে একটা সূত্র আগে লিখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে অঙ্কগুলো করতে। ধরা যাক একটা পরিবাহী এরকম একটি পরিবাহী আছে। এই যে পরিবাহী, এর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যখন তড়িৎ প্রবাহিত হয়, একটা ক্রস সেকশন আমরা চিন্তা করছি। ক্রস সেকশন মানে এই জায়গাতে একটা সেকশন বা একটা গোলাকার জায়গা এরকম বড় করে এঁকেছি। ধরা যাক এই অঞ্চলটা দিয়ে বা এই ক্রস সেকশন দিয়ে, প্রস্থচ্ছেদ যেটা, এই অংশ দিয়ে টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। তড়িৎ প্রবাহ তখন হবে আই সমান কিউ বাই টি। আই এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, কিউ এর একক হচ্ছে কুলম, এভাবে লেখে সেটাকে। আর টি এর একক হচ্ছে সেকেন্ড। ইলেকট্রনের আধান ছোট ইডি চিহ্নিত করা হয়, is equal to 1.6 into 10 to the power minus 19 কুলম। মনে রাখবে ইলেকট্রন কিন্তু নেগেটিভ। ইলেকট্রনের ভর, এটাও কখনো কখনো আমাদের প্রয়োজন হতে পারে। এটাকে এইরকম ভাবে প্রকাশিত করা হয়, এম ই। না, ইলেকট্রন ভর নিয়ে তোমাদের কোনো অঙ্ক বইয়ে পাচ্ছি না আমি এই মুহূর্তে। তবু জেনে রাখো, এটা জেনে রাখার দরকার রয়েছে। ইলেকট্রনের ভর ধরা হয় 9.1। এটা কাজে লাগুক বা না লাগুক তোমরা এটা লিখে রাখো। 9.1 ইন্টু 10 টু the power minus 31 কেজি। ইলেকট্রনের ভর সংক্রান্ত কোনো অঙ্ক তোমাদের বইতে আমি পেলাম না। ঠিক আছে, তো বইয়ে থাক বা না থাক বিষয়টা জানতে কোনো অসুবিধা নেই, জেনে রাখা বরং ভালো। এবং প্রয়োজন হলে আমি একটা অঙ্ক বানিয়ে দেবো তোমাদের। তাহলে আমরা দু একটা অঙ্ক দিয়ে স্টার্ট করি। অঙ্কটা এরকম, এ এবং বি দুটি বস্তু ঘর্ষণের ফলে
এ থেকে বি বস্তুতে 4.8 মাইক্রোকুলম 4.8 মাইক্রোকুলম এভাবে লেখে আধান স্থানান্তরিত হয়। হলে কয়টি ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে। ঠিক আছে, এখন দেখো এই যে বিষয়টা, এই বিষয়টার সঙ্গে অঙ্কটা তো আছেই, অঙ্কের সঙ্গে কিছুটা ফিজিক্স জড়িয়ে আছে এবং বিষয়টা আমাদের জানা দরকার রয়েছে। তো তোমরা যখন আমাদের ল্যাবরেটরি খোলা হবে, প্যান্ডেমিক সিচুয়েশনের পরে ল্যাবরেটরি অবশ্যই খোলা হবে এবং আমাদের হিন্দু স্কুলের ল্যাবরেটরিতে তোমাদের জন্য বেশ কিছু যন্ত্রপাতি আমরা রেখেছি, দশম শ্রেণীর জন্য রেখেছি। যারা কৌতূহলী এবং নিয়মিত ছাত্র যারা আসো স্কুলে, তাদের বিষয়গুলো দেখানো যেতেই পারে। তো যাই হোক, আগে জিনিসটা বুঝিয়ে দিই, তারপর অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি। কিরকম ঘটনা হয় দেখো, যে কোনো পদার্থ, সেটা একটা কলম হতে পারে, একটা চিরুনি হতে পারে, মাথার চুল হতে পারে, কাগজ হতে পারে, যে কোনো জিনিসই, যে পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলো হচ্ছে কতগুলো অ্যাটম দিয়ে তৈরি হয়। অ্যাটম, আমরা জানি একটা অ্যাটমে, তোমরা তো কেমিস্ট্রিও পড়েছো বা ফিজিক্সও কিছু কিছু জায়গাতে দু একটা চ্যাপ্টার রয়েছে অ্যাটমিক স্ট্রাকচারে। তো যেটুকু তোমরা পড়েছো সেটুকু থেকেই বলতে পারি যে নিউক্লিয়াস বা মধ্যস্থল, যেটা কেন্দ্রক, সেই জায়গা থাকে প্রোটন এবং নিউট্রন। এই কেন্দ্রককে প্রদক্ষিণ করে কতগুলো ইলেকট্রন, এক বা একাধিক ইলেকট্রন। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে মাত্র একটি ইলেকট্রন রয়েছে, হিলিয়ামের দুটো ইলেকট্রন রয়েছে, এখানে থাকে ইলেকট্রন। এটা ধরা হয় আর কি, যদিও সত্যি সত্যি কথা বলতে গেলে যে এরকম কোনো কক্ষপথ, ইলেকট্রন যেরকম আমরা ছবিটা এঁকেছি এরকম কোনো বস্তু সেখানে নেই। কি আছে না আছে সে বিষয়ে জানার জন্য আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে, ফিজিক্সে অনেক দূর এগিয়ে যেতে হবে, তবে এই জিনিসটা কিছুটা বোঝা যাবে। তো যাই হোক, ঘটনা হচ্ছে কি, যে কোনো পদার্থ এরকম, যেটা যেমন হাইড্রোজেনের একটা আমরা অ্যাটমকে ছবিতে আঁকলাম, তেমনি যে কোনো পদার্থ সেখানে মধ্যখানে অর্থাৎ নিউক্লিয়াস যেটা বলছি, সেখানে একাধিক প্রোটন এবং নিউট্রন থাকে, আর বাইরের কক্ষপথে একাধিক ইলেকট্রন থাকে, এবং ইলেকট্রনগুলো যে প্রদক্ষিণ করে তার জন্য বিভিন্ন কক্ষপথ থাকে। এক নাম্বার কক্ষপথে দুটো ইলেকট্রন থাকবে, দু নম্বরে থাকবে আটটা, এরকম করে করে ইলেকট্রনগুলো যে থাকবে ওদের মধ্যে একটা নিয়ম করা আছে কোথায় কতগুলো ইলেকট্রন থাকবে। এখন এটা এক নাম্বার কক্ষপথ, এটা দু নাম্বার কক্ষপথ, এরকম করতে 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 যেটা অনেক দূরের কক্ষপথ, অনেক দূরে যে কক্ষপথটা রয়েছে, সেই কক্ষপথে কি হবে না, সেই কক্ষপথে যে ইলেকট্রনটা রয়েছে তার দূরত্ব কেন্দ্র থেকে অনেকখানি দূরে। আর কেন্দ্র থেকে অনেকখানি দূরে থাকলে যা হয়, ফার্স্ট ভিডিও যেটা নিয়ে আমাদের দু একটি ছাত্র প্রশ্ন করেছিল আমাকে যে স্যার এই ভিডিওটা কেন দরকার, তো নেই, এটা তো ক্লাস 12-এর। তো সেখানে দেখা একটা সূত্র ছিল কেন দরকার, আমি এখানে বুঝাই। ফিজিক্সটা বুঝতে গেলে কেন দরকার, ফার্স্ট ভিডিও যেটা আমি দিয়েছিলাম চ্যাপ্টারটা শুরু করার আগে, ওহম সূত্র বোঝানোর আগে একটা ভিডিও দিয়েছিলাম, তাতে আমার দু চারজন ছাত্র আমাকে বলেছিল যে সেটা ক্লাস 12-এর, এটা পড়ে আমাদের কি হবে। তো সেখানে একটা দেখো, আমাদের একটা ইয়ে ছিল, সূত্র ছিল F is equal to 1 by 4 pi epsilon naught Q1 Q2 divided by R square। এই সূত্র সম্বন্ধে ভিডিওটা যারা দেখেছো তারা বুঝতে পারবে, যারা ভিডিওটি দেখোনি তাদের পক্ষে বোঝা কষ্টকর হবে বা বুঝতে পারবে না। লক্ষ্য করে দেখো, ফোর্স অফ অ্যাট্রাকশন অর্থাৎ দুটো আধানের মধ্যে যে বল ক্রিয়া করে, সেই বলের পরিমাণ এফ,
ইজ প্রপোর্শনাল টু কিউ ওয়ান এন্ড কিউ টু, প্রোডাক্ট অফ কিউ ওয়ান এন্ড কিউ টু, অর্থাৎ চার্জের যেটা গুণফল, আধানের যেটা গুণফল তাদের সঙ্গে হচ্ছে সমানুপাতিক, এবং দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গ অর্থাৎ দূরত্ব যত বেড়ে বেড়ে যায় তত বলের যে পরিমাণটা, ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স, ধরে রাখার জন্য যে আকর্ষণ বল ক্রিয়া করে, একটা ঋণাত্মক আধান ইলেকট্রন এটা ঋণাত্মক ধর্মী, একটা প্রোটন সেটা হচ্ছে ধনাত্মক ধর্মী, তাদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে, সেই আকর্ষণ বলটা তত কমে যায়। এবং যত ইলেকট্রনটা দূরে থাকবে তত আকর্ষণ বলের পরিমাণটা তখন কি হবে না, আকর্ষণ বলের পরিমাণটা কিন্তু ক্রমশ কমতে থাকবে। এই যে একেবারেই সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে সেটাকে আমরা বলি লুজলি বাউন্ড, অর্থাৎ তার কেন্দ্রের দিকে খুব একটা টান থাকে না, অর্থাৎ কেন্দ্র তাকে খুব একটা বেশি বলে টানে না, অর্থাৎ সেই ইলেকট্রনটা যেখানে আছে সেই জায়গা থেকে সহজেই স্থানচ্যুত হয়ে যেতে পারে, এক জায়গা থেকে সেই ইলেকট্রনটাকে অন্য জায়গাতে খুব সহজেই নিয়ে যাওয়া হয়। তো কি করা হয়, খুব একটা মেকানিক্যাল প্রসেস। দেখবে আমাদের কাছে একটা রড আছে, এবোনাইটের রড, সেটা আমাদের ফিজিক্সের ল্যাবরেটরিতে দোতলার উপরে আমাদের ফিজিক্সের ল্যাব, সেখানে তোমাদের বলা রইল প্রত্যেককে, যারা উৎসাহী, যারা ক্লাসটা করেছো এবং যাদের পক্ষে শৃঙ্খলা মেনে পরে ল্যাবরেটরিতে ঢোকা যাবে, কারণ আমাদের ল্যাবরেটরির জায়গাটা একবারই কম, আমরা 5-7টি ছেলেকে ঢোকালেই জায়গাটা অনেকটা কনসেস্টেড হয়ে যায়। তো যাই হোক, আমি চেষ্টা করব তোমাদের দেখানোর, তোমরা ল্যাবরেটরিতে যাবে, ওই রডটা দেখাবো, একটা রড আছে, সেই রড বা এই পরীক্ষাটা তোমরা বাড়িতে নিজেরা করতে পারো, রড না নিয়ে চিরুনি এবং শুকনো চুল নিয়ে তোমরা করতে পারো। চিরুনি এবং শুকনো চুল, অর্থাৎ মাথার চুল যখন শুকনো থাকবে চিরুনি দিয়ে আঁচড়াবে, তারপরে সেই চিরুনিটাকে কাগজের টুকরোর কাছে নিয়ে যাবে, কাগজের টুকরোগুলো চিরুনির দিকে আকর্ষিত হবে। তো এটা কেন হয় সেটা বোঝানোর জন্য আগে একটা আলোচনাটা করে নিই, তারপরে অঙ্কটা বোঝাবো। তো কি হয় যেটা বললাম, যে তাহলে চিরুনি ধরা যাক, এই এটাই ধরা যাক চিরুনি, এটাই আমার চিরুনি, এটা চিরুনি। এই চিরুনিতে যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন যখন এখান থেকে চিরুনি থেকে চলে যাবে, চিরুনি থেকে যদি ইলেকট্রন চলে যায় তখন কি হবে না, নেগেটিভ কতগুলো আধান চিরুনি থেকে চলে গেল, নেগেটিভ আধান চলে গেল। এখন যে কোনো পদার্থ, সেটা চিরুনি হোক বা কলমেই হোক বা কাগজেই হোক, সাধারণ অবস্থায় সেটা নিস্তড়িত, নিস্তড়িত মানে হচ্ছে কি, তাতে যদি 10খানা প্রোটন থাকে তাহলে 10খানা ইলেকট্রন থাকে, যদি 100খানা প্রোটন থাকে তাহলে 100খানা ইলেকট্রন থাকে, এইরকম ব্যাপারটা হয়ে থাকে। নেচার সেইভাবে জিনিসটাকে আমাদের বানিয়ে দিয়েছে, নেচার সেভাবে তৈরি করেছে। তাহলে যদি মেকানিক্যাল প্রসেস অর্থাৎ যান্ত্রিক পদ্ধতিতে আমরা চিরুনি থেকে কতগুলো ইলেকট্রনকে ডিটাচ করে দিই, চিরুনি থেকে কত ইলেকট্রনকে বার করে দিই, তখন চিরুনিতে ছিল ধরা যাক 100খানা ইলেকট্রন ছিল, তার মধ্যে হয়তো 10খানা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে এখানে 10খানা প্রোটন বাড়তি হয়ে গেল, আর 10খানা প্রোটন যখন বাড়তি হয়ে যাবে তখন কি হবে না, চিরুনিটা পজিটিভ চার্জ হয়ে যাবে, তাহলে চিরুনি হয়ে গেল পজিটিভলি চার্জড, চিরুনিটা হয়ে গেল পজিটিভলি চার্জ, বোঝা গেল? তাহলে চিরুনি হয়ে গেল পজিটিভলি চার্জ। এবারে কি হবে, নিয়মটা হচ্ছে কি না, পজিটিভলি চার্জ কোনো একটা পদার্থ যখন নেগেটিভলি চার্জ একটা পদার্থের কাছাকাছি আসবে তখনই সেটাকে আকর্ষণ করবে। আমার হচ্ছে কি না, ঘর্ষণ, এই চিরুনিটাকে চুল দিয়ে ঘর্ষণ করলে বা আমাদের যেটা রডটা আছে ওটা এবোনাইটের রড, ওটা কিনতে হয়েছে, এবং সেখানে কিছুটা উল মানে পশম যেটা বলা হচ্ছে সেরকম কিছু জিনিস রাখা আছে, কিছু এরকম পদার্থ রেশম রাখা আছে, রেশমি রুমাল একটা রাখা আছে, এগুলো দিয়ে আমরা পরীক্ষাগুলো দেখাতে পারি, যেগুলো ইলেকট্রোস্ট্যাটিক্স এর যখন প্রথম উদ্ভব হয়েছিল এবং মানুষের একটা কৌতূহল থেকে এই সাবজেক্টটা উদ্ভব হয়েছিল, কৌতূহল, যে চিরুনিকে এরকম করে বা অ্যাবোনাইডের রডকে এরকম করে ঘষলে পরে আকর্ষণ করে কেন? সেই কৌতূহলটা আস্তে 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 কৌতূহল নিবৃত্ত করতে করতে মানুষ কোথায় এসে পৌঁছালো, কোথায় এসে পৌঁছলো, আজকের জগৎটা ইলেকট্রিসিটি ছাড়া ভাবাই যায় না। আমি যে কাজগুলো করছি, এই যে সমস্ত জিনিসপত্র যা আমি করছি, আমি কলমটা চালাচ্ছি একটা ইলেকট্রনিক কলম, আমার চোখের সামনে একটা ইলেকট্রিক লাইট রয়েছে, একটা ইলেকট্রিক পাখা ঘুরছে, এই জগৎটা সৃষ্টি করার জন্য মানুষের কৌতূহলটাই প্রথমে কাজ করেছিল। তেমনি আজকে তোমাদের যে কৌতূহল, তোমাদের কিশোরদের মনে, শিশুদের মনে যে কৌতূহল, সেই কৌতূহল আগামী দিনের মানব সভ্যতাকে অনেক দূরে নিয়ে যাবে, অনেক ভালো জায়গাতে নিয়ে যাবে।
এই জন্য তোমাদের যে কৌতূহল যেটা মনে তোমাদের জাগ্রত হচ্ছে তাকে আমি স্বাগত জানাই, তাকে আমি লালন পালন করি, যাতে আরো কৌতূহল জাগ্রত হয়। তার জন্য আমি কিছু গল্প বলি, ফিজিক্স থেকে বেরিয়ে গিয়ে কিছু গল্প তোমাদের শোনাই। কারো কারো মনে হতে পারে যে এগুলো কেন ফিজিক্সের ক্লাসে এসব কথা কেন শেয়ার করছি, ব্যাপারটা তা না। আমার মূল উদ্দেশ্যটা আলাদা। মূল উদ্দেশ্য হচ্ছে ফিজিক্সটাকে ভালোবাসতে শেখানো, ফিজিক্সটাকে মুখস্থ করানো নয়। আমি তোমাদের মুখস্থ করতে বলিনি, কোনো জোর করিনি তোমাদের। তোমাদের বলেছি সাবজেক্টটাকে ভালোবাসো, তোমরা বইটা পড়ো, ক্লাসগুলো করো, আরো 5টা বই পড়ো, আরো 5টা রিসোর্স দেখো, হাতে মোবাইল রয়েছে, ইন্টারনেট রয়েছে, ইন্টারনেট থেকে প্রচুর ভালো ভালো জিনিস তোমরা পাবো। যাই হোক, তাহলে মূল বিষয়টা হচ্ছে যেটা আমাদের, সেটা হচ্ছে কি, যে ইলেকট্রন যখন স্থানান্তরিত হয় তখন কি হয়, তখন একটা পদার্থ আহিত হয়ে যায়। যদি যে পদার্থ থেকে ইলেকট্রনটা চলে গেল সেই যদি ধনাত্মক আহিত হয়, অন্য জায়গায় গিয়ে যেটা বাসা বাঁধলো, ইলেকট্রন তো পালিয়ে যাবে না, ধ্বংস হবে না, তার ধ্বংস নেই। ইলেকট্রন তুমি সৃষ্টিও করতে পারবে না, টাকা দিলে হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করলে তুমি একটা ইলেকট্রন তৈরি করতে পারবে না। নেচার যতগুলি ইলেকট্রন তৈরি করেছে সে ততগুলি ইলেকট্রনই আছে। আবার কি, না ইলেকট্রন তুমি ডিস্ট্রয় করতে পারবে না। হ্যাঁ, তো যাই হোক, তাহলে সেই ইলেকট্রন যেখানে গিয়ে বাসা বাঁধবে তাকে করে দেবে নেগেটিভলি চার্জ, আর যেখান থেকে চলে গেল সে হয়ে গেল পজিটিভলি চার্জ। ব্যাপারটা এরকম। তো বলছে যে এ এবং বি দুটো বস্তু রয়েছে, এ থেকে বি বস্তুতে 4.8 মাইক্রোকুলম, এই মাইক্রো কথাটা আমরা এক্সপ্লেন করবো এখনই, স্থানান্তরিত হলে কয়টি ইলেকট্রন স্থানান্তরিত হয়। তাহলে বুঝতেই পারছো আমরা আগে যারা আলোচনা করেছি যে একটা ইলেকট্রন স্থানান্তরিত যদি হয় তাহলে ই পরিমাণ চার্জ, ই ইজ ইকুয়াল টু হচ্ছে 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19 কুলম। তাহলে কিউ যদি চার্জ হয়, কিউ ইজ ইকুয়াল টু যদি চার্জ হয় 4.8, আর ওই যে মিউটা আছে, মিউ এটা গ্রিক লেটার একটা এরকম দেখতে, মিউ। হ্যাঁ, বিড়াল যেমন ডাকে। তো 4.8 মাইক্রো, এটাকে আমরা লিখতে পারি 4.8 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 কুলম। এবং ফর্মুলাটা কি, না দেখো একটা যদি যায় তাহলে এতটা চার্জ যায়, তাহলে এন সংখ্যক যদি যায় এন ইন্টু ই যাবে, তাই না? তাহলে এন সংখ্যক যদি চার্জ চলে যায় তাহলে এন ইন্টু ই, এবং এন ইন্টু ই মানে হচ্ছে এটা গোটাটা। তাহলে আমরা একটা ফর্মুলা পেলাম। ছবিটা একটু এখানে প্রচুর ইনফরমেশন দেওয়া হয়েছে, আমরা এটা পরের পাতায় চলে যাই। শুধুমাত্র তোমাদের এটা মনে রাখতে হবে, এ এবং বি দুটি বস্তু ঘর্ষণের ফলে এ থেকে বি বিন্দুতে 4.8 মাইক্রোকুলম আধান স্থানান্তরিত হলে কয়টি ইলেকট্রন স্থানান্তরিত হয়। হ্যাঁ, তাহলে আমরা একটা পাতা নিলাম এখানে, আমরা বলেছি Q is equal to 4.8 into 10 to the power minus 6 কুলম। E is equal to হচ্ছে 1.6 into 10 to the power minus 19 কুলম। N E is equal to Q, অর্থাৎ n is equal to q divided by e। q এর ভ্যালুটা হচ্ছে 4.8, এটা কিন্তু একই, স্মল কিউ বা ক্যাপিটাল কিউ যেটা ইউজ করি না কেন সেটা কিন্তু একই থাকবে। হ্যাঁ, তাহলে 4.8 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 6, আর তাকে ভাগ করব আমরা 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19 দিয়ে। উপরেও কুলম আর নিচেও কুলম, তাহলে কুলম্বে কুলম্বে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এরপরে ভাগটা করলে তোমরা পাবে এখানে অ্যান্সারটা, নিজেরা ভাগটা করার চেষ্টা করতে পারো। এটা হচ্ছে 6 আর 3 93, এটা হচ্ছে 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 13 সংখ্যক। 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 13 সংখ্যক মানে ব্যাপারটা হচ্ছে কি, এটা কিন্তু ছোটখাটো নাম্বার নয়। মানে 3 এর পরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এতগুলো শূন্য দিনে পরে যতটা হয়, যত হয় নাম্বারটা, ততগুলো ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে। এবং তুমি ধরো
মুহূর্তের মধ্যে এতগুলো ইলেকট্রন তুমি স্থানান্তরিত করে দিতে পারো মুহূর্তের মধ্যে। সংখ্যাটা কিন্তু অনেক বড়। এই ইলেকট্রনিক্স এর জগৎটাতে ইলেকট্রন যখন ট্রান্সফার হয় সেখানে এরকম বড় বড় ছোট ছোট সংখ্যা নিয়ে আমাদের কারবার করতে হয়। তার জন্য আমাদের এই 10 টু দ্য পাওয়ার প্লাস সামথিং বা 10 টু দ্য পাওয়ার মাইনাস সামথিং এই সংখ্যাগুলো নিয়ে আমাদের কারবার করতে হয়। তো এইগুলো যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছু আছে সমস্ত কিছু আমাদের কিন্তু শিখতে হবে, আদারওয়াইজ ফিজিক্সের অঙ্ক মাথায় ঢুকবে না। তোমরা একটু চেষ্টা করবে যে এই ধরনের বড় বড় সংখ্যাগুলো নিয়ে আমরা কিভাবে ক্যালকুলেশন করি সেই ম্যাথামেটিক্সটা একটু শিখে নেওয়ার, যাতে করে আমি তোমাদের আরেকটু ভালো করে বিষয়গুলো শেখাতে পারি। তার জন্য তোমাদের তরফ থেকে সহযোগিতা আমি আশা করি। এই অঙ্ক করতে করতে আমাদের ফিজিক্সের কতগুলো তত্ত্ব আমরা আলোচনা করব, এটাই হচ্ছে আমার একটা টেকনিক, এটা বলতে পারো যে আমি পছন্দ করি এই ধরনের কতগুলো মেথডে ফিজিক্সের বিষয়বস্তুগুলো আলোচনা। এই অঙ্কটা কিন্তু নিছকই অঙ্ক নয়, অঙ্কের সঙ্গে সঙ্গে অনেকটা ফিজিক্সও রয়েছে। এই ক্লাসটা করতে গেলে ক্লাসের আমাদের গোটা জিনিসটাই আলোচনা আমরা মধ্যে রাখবো, এবং অঙ্কের সঙ্গে সংশ্লিষ্ট ফিজিক্সটা আমাদের বুঝতে হবে। এটা 2 নাম্বার একটা অঙ্ক আমি দিচ্ছি তোমাদের। এখানে বলা হচ্ছে অঙ্কটাতে কোন পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 5 সেকেন্ড ধরে প্রবাহিত হয়। যদি পরিবাহীর মধ্য দিয়ে পরিবাহীর মধ্য দিয়ে কেবলমাত্র মুক্ত ইলেকট্রন পরিবহনের ফলেই প্রবাহের সৃষ্টি হয়। তবে পরিবাহীর ইলেকট্রন প্রবাহিত হয়। প্রথমে ফিজিক্সটা বোঝা যাক, ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে এই, তোমরা ওহমের সূত্রটা পড়ে ফেলেছো ইতিমধ্যে। ওহমের সূত্র যারা পড়ে ফেলেছো তাদের কাছে এটা পরিষ্কার যে এইরকম একটা পরিবাহী, ধরা যাক এটাই আমাদের পরিবাহী, এবং এই একটা প্রান্ত,
এইদিকে আরেকটা প্রান্ত, দুটো প্রান্ত নিয়ে, আর মাঝখানে আমরা একটা প্রস্থচ্ছেদ কল্পনা করছি, এটা একটা প্রস্থচ্ছেদ। এটা প্রস্থচ্ছেদ। এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি ইলেকট্রন এই দিকের থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, এই প্রান্ত থেকে বি প্রান্তের দিকে যায়, তাহলে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ইলেকট্রনগুলোকে পার হতে হবে। ঠিক আছে? ইলেকট্রনগুলোকে এখান থেকে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ইলেকট্রনগুলোকে পার হতে হবে। তাহলে এটাই হচ্ছে ঘটনা। বলছে যে এখানে 2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 5 সেকেন্ড ধরে প্রবাহিত হয়। 2 অ্যাম্পিয়ার, তাহলে I is equal to, অ্যাম্পিয়ার বলা আছে, I is equal to 2 অ্যাম্পিয়ার। আর টাইম is equal to বলছে এটা হচ্ছে 5 সেকেন্ড। তাহলে I is equal to 2 অ্যাম্পিয়ার, T is equal to 5 সেকেন্ড। এই দুটো ডাটা থেকে আমাদের বার করতে হবে যে কতটা চার্জ এখান থেকে এখানে যাচ্ছে, এই জায়গা থেকে এ থেকে বি তে কতটা চার্জ যাচ্ছে। তাহলে আমরা প্রথমে নির্ণয় করব ব্যাপারটা কি ঘটে যখন ইলেকট্রন প্রবাহ হয়, তখন এইভাবে হয়, ভেতরে কতগুলো মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রন, এটা ফ্রি ইলেকট্রন বলা হয়, এগুলো বলা হয় ফ্রি ইলেকট্রন, FR. এই ফ্রি ইলেকট্রন গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যায় পরিবাহীর মধ্যে, তার জন্যই তড়িৎ প্রবাহটা হয়। তো এখানে আমাদের হিসেবটা হচ্ছে, তাহলে আধানের পরিমাণটা কত না, আধানের পরিমাণটা এখানে হবে, আধানের পরিমাণ Q হলে Q by T is equal to I, বা Q is equal to I into T। I মানে অ্যাম্পিয়ার, তাহলে Q is equal to I into T, I is equal to 2 অ্যাম্পিয়ার। ফিজিক্সের নিয়ম হচ্ছে আবার এইটিও লিখতে হয়, 2 অ্যাম্পিয়ার ইন্টু 5 সেকেন্ড সমান হচ্ছে 10 অ্যাম্পিয়ারকে সেকেন্ড দিয়ে গুণ করলে কুলম্ব। জেনে রাখো, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড ইজ ইকুয়াল টু কুলম্ব। অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড ইজ ইকুয়াল টু, এটি হচ্ছে ফিজিক্সের নিয়ম। তাহলে 10 কুলম্ব চার্জ যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, 10 কুলম্ব চার্জ যাচ্ছে। এবার বলছে কতগুলি ইলেকট্রন যায়, তাহলে একটি ইলেকট্রন, ইলেকট্রনিক চার্জ ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19 কুলম্ব। তাহলে Q ইজ ইকুয়াল টু আমার বলা আছে 10 কুলম্ব। তাহলে আমাদের সেই ফর্মুলা, আগের অঙ্কটা এটা করলাম, এটা পাতা নিয়ে নি। তাহলে Q ইজ ইকুয়াল টু হচ্ছে 10 কুলম্ব। তাহলে n সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হলে n into E is equal to Q, বা n is equal to Q by E। Q is equal to হচ্ছে 10 কুলম্ব, আর E is equal to হচ্ছে 1.6 into 10 to the power minus 19 কুলম্ব, COU। এটা ভাগ করলে মোটামুটি এটা হবে 6.25 into 10 to the power minus plus 19, 6.25 into 10 to the power 19। এবার তোমাদের আমি একটা কাজ দিচ্ছি। ধরো এই অঙ্কের সঙ্গে একটা ইন্টারেস্টিং কাজ দিচ্ছি, কাজটা তোমরা করবে এবং করার পরে কত হলো অ্যান্সারটা আমাকে জানাবে। যারা আমার সঙ্গে যোগাযোগ রাখো তারা ফোনে আমার সঙ্গে কথা বলতে পারো, অনেককে ফোন নাম্বার দেওয়া আছে, বিশেষত হিন্দু স্কুলের ছেলেদের। না দেওয়া থাকলে শান্তির কাছে ফোন নাম্বার আছে, বর্তমান স্টুডেন্ট যারা পড়ছে তাদের মধ্যে শান্তিময়ের কাছে ফোন নাম্বারটাও বরাবরই ফোন করে আমাকে।
তো তোমাদের সে সুযোগটা রয়েছে, তোমরা আমার সঙ্গে কথা বলতে পারো, আমি তোমাদের কথা যথাযোগ্য উত্তর দেবো। এবং দেখবে রাত্রের দিকে খুব রাত্রে ফোন করো না, তাতে আমার অসুবিধা হয়। আচ্ছা, যাই হোক, ইন্টারেস্টিং কাজটা আগে করে নিই, তারপর তোমার সঙ্গে আবার গল্প করা হবে। তো ধরা যাক পৃথিবীতে মোট লোক সংখ্যা হচ্ছে, জনসংখ্যা পৃথিবীর এখন, আমি লিখছি, লোক সংখ্যা সমান 700 কোটি, প্রায়, কম বেশি হতে পারে, আমি ধরে নিচ্ছি মোট। তাহলে মোট লোক সংখ্যা হচ্ছে 700 কোটি। প্রত্যেকে 1 সেকেন্ড সময়ে একটি ইলেকট্রন গুনতে পারে। 1 সেকেন্ডে একটি করে ইলেকট্রন গুনতে পারে। তাহলে এই এত সংখ্যক ইলেকট্রনকে গুনতে কত সময় লাগবে? তাহলে ওই সংখ্যক ইলেকট্রন গুনতে কত সময় লাগবে, হিসেব করে তোমরা আমাকে জানাও যে কত সময় লাগবে। 6.25 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস, এটা কুলম্ব হবে না, সরি, সংখ্যক, এই সংখ্যাটা গুনতে এতগুলি লোকের এই কন্ডিশনে কত সময় লাগবে, সেটা তোমাদের কাছে জানার অপেক্ষায় রইলাম। যাই হোক, এরপরে আরেকটি অঙ্ক। এ বস্তু থেকে বি বস্তুতে এ বস্তু থেকে বি বস্তুতে ইলেকট্রন স্থানান্তর হওয়ার জন্য এ বস্তুর আধান হয় এ বস্তুর আধান হয় 6.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 8 কুলম্ব। এটা পজিটিভ। এর ফলে এর ফলে
কোন বস্তুর ভর কতখানি বাড়বে। দেখো একটা অঙ্ক পাওয়া গেছে যেখানে ভর দিয়ে অঙ্কটা দেওয়া আছে। তাহলে ধরা যাক একটা বস্তু আর বি একটা বস্তু, এ থেকে বি বস্তুতে ইলেকট্রন স্থানান্তর হচ্ছে, এখান থেকে ইলেকট্রন এখানে যাচ্ছে। এখান থেকে এখানে ইলেকট্রন যখন যাচ্ছে তার জন্য এ বস্তু, আগেই বলেছি ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ, তাহলে নেগেটিভ চার্জ যদি এখান থেকে এখানে চলে যায় এটা পজিটিভ হয়ে যাবে। এটা পজিটিভ হলো, কত হলো পজিটিভ, তাহলে চার্জ ইজ ইকুয়াল টু আধান ইজ ইকুয়াল টু কিউ হলো, কিউ ইজ ইকুয়াল টু 6.4 ইন্টু 10⁻⁻8 কুলম্ব। তাহলে ইলেকট্রনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যাটা কত হবে, n হলে n is equal to q বা n is equal to q by e is equal to 6.4 into 10⁻⁻8 কুলম্ব, আর নিচে হচ্ছে 1.6 into 10⁻⁻19 কুলম্ব। কুলম্ব কুলম্ব ক্যান্সেলড হবে, 4 into 10⁻, এটা হবে 19, 80, এই 8 আছে এখানে 11, এত সংখ্যক 4 into 10⁻11 সংখ্যক ইলেকট্রন এখান থেকে এখানে চলে যাবে। তার মানে এ বস্তুর ভর কমবে আর বি বস্তুর ভর বাড়বে। তাহলে উত্তরটা হবে বি বস্তুর ভর বাড়বে। কতখানি বাড়বে না, একটা ইলেকট্রন, এবার পাওয়া গেছে ইলেকট্রনের অঙ্ক, ইলেকট্রন ভরের অঙ্ক। আমি প্রথমেই বলে দিয়েছিলাম ইলেকট্রনের ভরটা কত। তাহলে একটি ইলেকট্রন গেলে এর যা ভর বাড়ে, 4 into 10⁻11 সংখ্যক ইলেকট্রন যদি ট্রান্সফার হয় কতটা ভর বাড়বে আমরা বার করতে পারবো সেটা হিসেব করে। তাহলে এই সংখ্যাটা খেয়াল রাখবে, 4 into 10⁻11, 4 into 10⁻11। তাহলে আমরা লিখতে পারি একটি ইলেকট্রনের ভর সমান 9.1 into 10⁻31, 9.1 into 10⁻31 কেজি। অতএব 4 into 10⁻11 সংখ্যক ইলেকট্রনের ভর সমান m is equal to 9.1 into 10⁻31 into 4 into 10⁻11 এত কেজি। তাহলে 9.1 into 4 into 10⁻11 minus 31 কেজি, এইভাবে হিসাবটা করব। ইজ ইকুয়াল টু হচ্ছে
3.64 into 10 to the power -19 কেজি, মানে হচ্ছে এটা হিসেব করলে 3.64, তাকে একের পিঠে 19 খানা শূন্য দিয়ে ভাগ করলে যেটা হয় 19 খানা, এরকম করে 19 খানা, এতগুলো শূন্য দিয়ে ভাগ করলে যত কেজি হয়, এটা নেগলিজিবল মানে নেগলিজিবল মানে হচ্ছে কি, আমরা এখানে বলছি নেগলিজিবল, কিন্তু যে স্তরে কাজটা হয় সেই স্তরে সেটা কিন্তু মোটেই নেগলিজিবল নয়, সেখানে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। 3.64 ইন্টু 10 টু দ্য পাওয়ার -19 কেজি, এই পরিমাণ ভর বিয়ে বেড়ে যায়। এখন মজার ব্যাপার হচ্ছে কি, যে সাধারণ ভর মাপার যে যন্ত্রগুলো আমরা যে আলু পটল এসব কিনি টিনি, সেখানে আমরা 150 ম্যাক্সিমাম 25 গ্রাম পর্যন্ত ইউজ করি। আবার খুব দামি জিনিস যখন কেনা হয়, অর্থাৎ সোনা রূপো, সেখানে 10 গ্রাম 1 গ্রাম এই পর্যন্ত হিসেবটা করা হয়, 0.5 গ্রামও হিসেব করা হয়। আমাদের ল্যাবরেটরিতে যন্ত্রপাতি রয়েছে, সেখানে আরো সূক্ষ্মতার সঙ্গে, অর্থাৎ 0.01 এরকম মাপেরও মাপ করা যাবে, সেরকম যন্ত্রপাতি রয়েছে, সেরকম আমরা মাপতে পারি। তোমরা যারা উৎসুক দেখার জন্যে যে কি করে মাপা হয়, এত সূক্ষ্মভাবে কি করে মাপা হয়, কি টেকনোলজি সেখানে, সেরকম মাপার যন্ত্রপাতি রয়েছে। কিন্তু 3.64 ইন্টু 10 টু দ্য পাওয়ার -19 কেজি, এইটুকু ভর মাপার মতো ফিজিক্যাল কোনো যন্ত্র আমাদের হাতে নেই। শুধুমাত্র ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করেই এটা মাপা সম্ভব, বা ইনডাইরেক্ট কোনো একটা প্রসেসে মাপা সম্ভব। তাহলে দেখো, আমাদের কাছে এই যে ইনডাইরেক্ট প্রসেস এবং ম্যাথামেটিক্যাল ইনটিউশন, ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড, যেটা আমি বারবার ইউজ করি, গণিত গণিত কিভাবে আমাদের সভ্যতাকে সামনে নিয়ে যাচ্ছে। এবং সত্যি কথা বলতে গেলে কি, যে আমাদের এই যে উন্নয়ন, এত বেশি আমাদের কাজকর্ম আমরা করতে পারছি, তার মূল গভীরভাবে চিন্তা করে দেখো, তার মূলে হচ্ছে কিন্তু গণিতের অবদান। গণিতের অবদানটা সবচেয়ে বেশি, এই জন্য গণিতকে বিজ্ঞানের রানী বলা হয়। যাই হোক, আমার গল্পটা এখানে শেষ হলো। অঙ্কগুলো মূলত এই সূত্রটা, I is equal to QIT আর Q is equal to NE, এই দুটো সূত্রের উপর অঙ্কগুলো করে দিলাম। তোমাদের বইতে অ্যাভেলেবেল বই যা আছে তোমাদের হাতে, সেখান থেকে তোমরা যা যা অঙ্ক পাবে তোমরা অঙ্কগুলো করতে পারো। কোনো অঙ্ক আটকে গেলে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমাদের পাঠানোর উপায় রয়েছে, পাঠাতে পারো। আগামী ক্লাসে সে অঙ্ক সলভ করে দেওয়া হবে, এবং পরের ক্লাসে ওহমের সূত্র যেটা শিখিয়েছি সেই সূত্রের উপরে কিছু অঙ্ক আবার করা হবে। এই ক্লাসে ওহমের সূত্র অঙ্ক করতে গেলে ক্লাসটা দীর্ঘায়িত হতো, করা যাবে না সেটা। তাহলে তোমরা নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো। যারা দেখছো তাদের প্রত্যেককে ধন্যবাদ, এবং ক্লাসটি আমার এখানে শেষ হলো।